নর্থ প্যাসিফিক মহাসাগরে একজন মেরিন ভাইরাসের সমুদ্র দূষণ নিয়ে নিউজ করছে। তার নাম সোফিয়া, ক্যামেরায় তার বয়ফ্রেন্ড। হঠাৎ তার এক টিম মেম্বার সোফিয়াকে ডাকে। সে বিকন 7-এর সিগন্যাল পেয়েছে। সিগন্যালটা তাদের দিকে এগিয়ে আসছে, আর এটা হচ্ছে তাদের ট্র্যাকার লাগানো একটা হাঙর, যেটার নাম লিলিথ। তারা লিলিথকে পর্যবেক্ষণ করে যাচ্ছে। সোফিয়া এক্সাইটেড হয়ে সেখানে যায়। সোফিয়ার নির্দেশে 4 জন ডাইভার তাদের গিয়ার পরে সমুদ্রে ঝাঁপ দেয়। সেখানে তারা একটা তিমি মাছের বাচ্চার মর্মান্তিক মৃতদেহকে খুঁজে পায়। সেখানে বেশ কয়েকটা হাঙর মাছ চলে আসে। কিছুক্ষণ পরেই লিলিথ তাদের সামনে আসে। সোফিয়া অবাক হয়ে যায়, কারণ 3 মাস আগেই তার দৈর্ঘ্য ছিল 2.5 মিটার, কিন্তু এখন সে প্রায় 7 মিটার হয়ে গেছে, যেটা একেবারে অসম্ভব। সোফিয়া প্রথমে ভাবে এটা হয়তো অন্য কোনো একটা হাঙর, কিন্তু পরে সেটার গায়ে লাগানো ট্র্যাকারটা দেখে তারা নিশ্চিত হয় এটাই লিলিথ। ডাইভাররা লিলিথের উপস্থিতিতে একটু ভয় পায়, তাই তারা সেখান থেকে উঠে আসতে চায়। কিন্তু সোফিয়া তাদেরকে বলে লিলিথের শরীরের একটু অংশ ল্যাব টেস্টের জন্য আমার প্রয়োজন। তাই তাদের একজন লিলিথের গায়ে একটা বর্ষা দিয়ে তার শরীর থেকে স্যাম্পল কালেক্ট করতে যায়, আর এতে লিলিথ চমকে ছুটে পালায়। কিন্তু তার কিছুক্ষণ পরেই সে তাদের উপর অতর্কিত আক্রমণ করে। লিলিথ একে একে সবাইকে মেরে ফেলে। সোফিয়া উদ্বিগ্ন হয়ে তাড়াহুড়ো করে একটা স্পিয়ার গান নিয়ে সাগরে ঝাঁপ দেয়। কিছুক্ষণ পরেই সে ওখানে একটা কাটা হাত ভাসতে দেখে। সে প্রাণপণে তাদেরকে ডাকতে থাকে, কিন্তু সেখানে অবশিষ্ট কেউ বেঁচে ছিল না। ভয়ে ভয়ে সোফিয়া চারপাশটা পর্যবেক্ষণ করে দেখতে থাকে। তার কিছুক্ষণ পরেই লিলিথ তার সামনে আবারও আসে। সোফিয়া তার স্পিয়ার গানটা তার দিকে তাক করে, আর তখনই লিলিথ তার উপর আক্রমণ করে। সোফিয়া তার স্পিয়ার গান ফায়ার করে। তখন লিলিথ প্রচণ্ড গতিতে সমুদ্রের তলদেশে ছুটে যায়। তখন তার গায়ে লাগা দড়িতে সোফিয়ার পা পেঁচিয়ে সেও তার সাথে নিচে চলে যায়। সোফিয়ার দম ফুরিয়ে আসছিল। একসময় পানির পৃষ্ঠচাপে তার কান ফেটে রক্ত বের হয়ে আসে। অবশেষে কোনো রকমে সে দড়িটা থেকে নিজেকে ছাড়াতে পারে এবং প্রাণ নিয়ে ওপরে ফিরে আসে। এই ঘটনার পর 3 বছর পার হয়ে যায়। তখন আমরা দেখতে পাই 2 জন যুবক প্যারিসের নদীতে চুম্বক ফেলছে প্রয়োজনীয় কিছু পাওয়ার আশায়। একসময় তাদের চুম্বকে ভারী কিছু একটা আটকে যায়। হ্যাচকাটান মারতে উঠে আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা বম। কিছুক্ষণের মধ্যেই পুলিশের বম ডিসপোজাল টিম সেখানে চলে আসে। তারা বমটাকে উদ্ধার করে নিয়ে যায় এবং মিডিয়াকে জানায় প্যারিসের নদীতে এরকম বম হরহামেশাই পাওয়া যায়। সোফি এখন একটা অ্যাকোরিয়ামে কিউরেটর হিসেবে চাকরি করে। একদিন সে বাচ্চাদের উদ্দেশ্যে সমুদ্রকে রক্ষা করা নিয়ে কথা বলছিল। কাজ শেষে সোফিয়া সেদিন বাড়ি ফিরছিল, তখন একটা মেয়ে তাকে ফলো করতে শুরু করে। তার নাম মিকা। সে বেশ বড় একজন মেরিন অ্যাক্টিভিস্ট। মিকা তার কাছে গিয়ে বলে, আপনার সাথে আমার কিছু কথা ছিল। আমি প্রায় আমার সারা জীবন ধরে আপনার কাজকে নিয়ে পড়াশোনা করে এসেছি। আপনি আমার অনেক বড় একটা মেন্টর। সোফিয়া তাকে খুব একটা পাত্তা দিতে চায় না। সে কাজের অজুহাত দেখিয়ে সেখান থেকে চলে আসতে চায়। তখনই মিকা বলে ওঠে, বিকন 7। সোফিয়া থমকে দাঁড়ায়। মিকা বলে, আমি জানি ওটা কোথায় আছে। তারপর সে সোফিয়াকে নিয়ে তাদের ওশান ডিফেন্স অর্গানাইজেশনে যায়, যেটার নাম SOS। মেয়েটা সোফিয়াকে এখানে পেয়ে খুব এক্সাইটেড হয়ে যায়। সে সোফিয়াকে বলে, আপনি আমাদের অনুপ্রেরণার মূল উৎস। আপনার কাজের উপর ভিত্তি করে আমরা আমাদের এই অর্গানাইজেশনটা তৈরি করেছি। লিলিথ এই মুহূর্তে প্যারিসের লোকালয়ের ভেতরে একটা নদীর মধ্যে বিচরণ করছে, যেটা থেকে সোফিয়া অবাক হয়ে যায়, কারণ লিলিথ নোনা পানির হাঙর। নদীর এই পানিতে সে মারা যাওয়ার কথা। মিকা তখন সোফিয়াকে বলে, কিছুদিন আগে প্যারিসের নদীতে একজন ড্রাইভার গাড়ি নিয়ে পড়ে গিয়েছিল, কিন্তু গাড়িটা উদ্ধার করার পর সেই ড্রাইভারকে খুঁজে পাওয়া যায়নি। তাদের ধারণা সেই ড্রাইভারকে লিলিথ খেয়ে ফেলেছে। তখন মিকা সোফিয়াকে একটা অদ্ভুত তথ্য দেয়। সে বলে, আমরা লিলিথের সাথে যোগাযোগ করার একটা উপায় পেয়েছি, আর আজ রাতে আমরা সেখানে যাব। তাকে প্যারিসের নদী থেকে সাগরে ফেরত পাঠাতে হবে, তা নাহলে সে এখানে থাকলেই মারা যাবে। সোফিয়া তার কথা বিশ্বাস করে না এবং মিকাকে বোকা বলে সে এখান থেকে চলে যায়। বাসায় আসার পর সোফিয়া এই বিষয়টা নিয়ে আবারও চিন্তা করে। তারপর সে ল্যাপটপ বের করে তাদের পুরনো ভিডিওগুলো দেখতে থাকে। একটা সময় সেই ভিডিওটা চলে আসে যেদিন লিলিথ তার ক্রু মেম্বার সবাইকে মেরে ফেলেছিল। রাগে কষ্টে সে তার ল্যাপটপ বন্ধ করে দেয়। তারপর সে লিলিথের ট্র্যাকারের ডিটেলস দেখতে থাকে। সে দেখতে পায় মিকার দেখানোর স্যাটেলাইট ডাটা আসলে সত্য। তাড়াহুড়ো করে সে মিকাকে ফোন করে, কিন্তু তার ফোন বন্ধ পায়। অন্যদিকে মিকা এবং বেন সেই লোকেশনে পৌঁছে যায় যেখানে লিলিথ বিচরণ করছে। মিকা তার ডাইভিং গিয়ার পরে নদীতে ঝাঁপ দেয়। সেখানে সে ওই হারিয়ে যাওয়া গাড়িটাকে খুঁজে পায়। ড্রাইভারের সিটের পাশে বিশাল একটা কামড়ের দাগ দেখতে পায় সে। এই দৃশ্যটা দেখে সে ভয়ে সতর্ক হয়ে ওঠে। নদীতে অনুমতি ছাড়া নৌকা বহন করা বেআইনি, তাই তারা রাতের বেলা সেখানে যায়। কিন্তু কিছুক্ষণ পরে পুলিশের একটা টহল বোট সেখানে চলে আসে। মিকা তখন আলোর ঝলকানি দেখে ওপরে উঠে আসে। বেন সেখান থেকে পালিয়ে যায়। তখন মিকাকে সেখানকার কর্তব্যরত পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়। কিছুক্ষণ পরেই সোফিয়া এখানে এসে পৌঁছায়। সে সারা রাত লিলিথকে ট্র্যাক করতে থাকে। মিকাকে পুলিশ স্টেশনে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু সে এই ব্যাপার নিয়ে কোনো কথা বলতে চায় না।
সকালবেলা পুলিশের একটা টিম নদী থেকে একজন ব্যক্তির অর্ধকণ্ঠিত দেহ খুঁজে পায়। সার্জেন্ট আদিল মিকাকে নিয়ে সেখানে যায়। সেখান থেকে মিকা সোফিয়াকে কল করে। সোফিয়া সেখানে এসে উপস্থিত হয়। সে তাদেরকে বলে এটা একটা হাঙরের কাজ, কিন্তু সোফিয়ার কথা তারা বিশ্বাস করে না। সেখানকার কমান্ডার ধারণা করছে এটা কোনো নৌকার পপুলারের কারণে হয়েছে। তখন সোফিয়া পুলিশ টিমকে তাদের সাথে ঘটা মর্মান্তিক ঘটনা পুরোটা শোনায়। তখন সেই কমান্ডার সোফিয়ার কথা নিশ্চিত হওয়ার জন্য তার একটা টিমকে সেই নদীতে ডাইভ করতে বলে, আর সেই টিমের দায়িত্বে থাকে সার্জেন্ট আদিল। সে তার টিম নিয়ে নদীতে ডুব দেওয়ার জন্য তৈরি হয়। সোফিয়া তাকে বোঝানোর অনেক চেষ্টা করে যে এটা খুবই ঝুঁকিপূর্ণ একটা উদ্যোগ, কিন্তু সোফিয়ার কথাকে তারা গুরুত্ব দেয় না। তারা রওনা হয় এবং সাথে সোফিয়াকেও তাদের সাথে নিয়ে নেয়। লিলিতের কাছাকাছি এসে 3 জন পুলিশ সদস্য নদীতে ঝাঁপ দেয়। নিচে নেমে অনেকক্ষণ খোঁজাখুঁজি করেও তারা লিলিতের কোনো চিহ্ন খুঁজে পায় না। কিছুক্ষণ পর মিকা সেখানে আসে এবং তার টিম মেম্বার বেনকে কল করে লিলিতের ট্রেকারটাকে ডিঅ্যাক্টিভেট করে দিতে বলে, কারণ তার ধারণা লিলিতকে যদি তারা এখানে খুঁজে পায় তাহলে তারা তাকে মেরে ফেলবে। কিছুক্ষণ পর সেই 3 জন অস্পষ্টভাবে বিশাল একটা কিছুর অস্তিত্ব টের পায় এবং ভয় পেয়ে সেখান থেকে উঠে আসে। তারপর তারা তাদের সোনার ফুটেজের মধ্যে বিশাল একটা হাঙরকে দেখতে পায়। তখন আদিল সোফিয়ার ওপর খেপে ওঠে। তার ধারণা সোফিয়া ওই জিপিএস ট্রেকারটাকে বন্ধ করেছে। সোফিয়া তখন তাদের সাথে রাগ করে সেখান থেকে চলে আসে আর বলে, আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম এটা থেকে দূরে থাকার জন্য, কারণ আমি জানি এই হাঙরটা কতটা বিপজ্জনক। সেখান থেকে বের হয়ে আসার সময় সোফিয়া মিকাকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে এবং সে বুঝে যায় যে এটা মিকার কাজ ছিল। তারপর সে মিকার রিসার্চ সেন্টারে গিয়ে তাকে ধমকে আসে এবং বলে তাদের এই অনুসন্ধান থেকে দূরে থাকার জন্য। অন্যদিকে লিলিত নামের এই হাঙরটা কতটা বিপজ্জনক সেটা আদিল বুঝে গিয়েছে। তাই সে তার চিফকে গিয়ে বলে আমাদের নদীর সবগুলো গেটকে বন্ধ করে দিতে হবে। চিফ তখন বলে 1 সপ্তাহ পরে এই নদীতে অলিম্পিকের একটা সাঁতার প্রতিযোগিতা হবে। পুরো পৃথিবী দেখে সাংবাদিক এবং রিপোর্টার এখানে আসবে। এর আগে এটা আমি কোনোভাবেই ম্যানেজ করতে পারবো না, আর এটা মেয়র কিছুতেই মানবে না। আমাদের নিরাপত্তা আরও জোরদার করতে হবে এবং আজ থেকে তোমরা সবাই ডাবল শিফট করবে। তারপর সার্জেন্ট আদিল সোফিয়ার ব্যাপারে রিসার্চ করে তার ব্যাপারে জানতে পারে। তারপর সে সোফিয়ার কাছে গিয়ে ক্ষমা চায় এবং তার কাছে সাহায্য চায়, কারণ তারা এই বিষয়টা মেয়রকে জানাচ্ছে এবং সোফিয়া এটা খুব ভালোভাবে তাকে বোঝাতে পারবে। তারা এই ব্যাপারটা তাদের মেয়রকে জানায়, কিন্তু তাদের মেয়র বলে অলিম্পিকের সাঁতার প্রতিযোগিতার জন্য সরকারের কোষাগার থেকে এখন পর্যন্ত 1.7 বিলিয়ন খরচ করা হয়ে গেছে, তাই এটা বন্ধ করার প্রশ্নই ওঠে না। তোমরা যেভাবেই পারো ওই হাঙরটাকে এখান থেকে অপসারণ করো। তারপর আমরা মিকাকে দেখতে পাই। সে একটা প্রাইভেট ভিডিও বানিয়ে শহরের সব মেরিন অ্যাক্টিভিস্টদের উদ্দেশ্যে বলে, আমরা সমুদ্র দূষণ আর অতিরিক্ত মাছ শিকার করে সমুদ্রের ভারসাম্য নষ্ট করে ফেলেছি, আর এখন প্যারিসের নদীতে নোনা জলের হাঙর লিলিত চলে এসেছে। তাকে মারার জন্য সরকার সব ধরনের ব্যবস্থা নিচ্ছে। আমাদের যে করেই হোক লিলিতকে বাঁচাতে হবে। আমরা সবাই আজ রাতে ক্যাটাকম্সে উপস্থিত হব, আর এই ক্যাটাকম্স হচ্ছে প্যারিস শহরের একটা ভূগর্ভস্থ কবরস্থান। কিন্তু মিকার এই পুরো প্ল্যানটা বেন এসে পুলিশদেরকে জানিয়ে দেয়। সে তখন সোফিয়াকে লিলিতের ট্র্যাকারটাকে রিঅ্যাক্টিভেট করে দেয়। এতে করে তারা লিলিতকে আবারও ট্র্যাক করতে পারে। বেনের তথ্য অনুযায়ী তারা সবাই ক্যাটাকম্সের দিকে রওনা দেয়। সেখানে যাওয়ার পর তারা সবাই মিকা এবং বাকি সব মেরিন অ্যাক্টিভিস্টদের দেখতে পায়। পুলিশ অফিসাররা তাদেরকে এখান থেকে চলে যেতে বলে। মিকা তখন পানিতেই ছিল। তার কিছুক্ষণ পরেই সেখানে লিলিত চলে আসে। সোফিয়া মিকাকে সেখান থেকে উঠে আসতে বলে, কিন্তু মিকা সোফিয়ার কথা শোনে না। কিছুক্ষণ পর সেখানে আরেকটা হাঙর উঠে আসে, আর এটা লিলিতের একটা বাচ্চা ছিল। মিকা সেটার গায়ে হাত বোলায়। সোফিয়া বারবার করে মিকাকে বলে পানি থেকে উঠে আসার জন্য, কারণ লিলিত যে কোনো সময় আক্রমণ করতে পারে। কিন্তু মিকা তাদের কথা শুনছে না, তাই বাধ্য হয়ে আদিল সেখানে ঝাঁপ দেয়। আর তখনই লিলিত নিচ থেকে উঠে এসে মিকাকে কামড়ে ছিঁড়ে ফেলে। তার এমন ভয়ঙ্কর মৃত্যুতে সবাই আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে, আর এতে কয়েকজন পানিতে পড়ে যায়। চারপাশ থেকে আরো অসংখ্য হাঙর এসে তাণ্ডব চালায়। ক্যাটাকম্স একটা মৃত্যুপরিতে পরিণত হয়। বেঁচে থাকা বাকিদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পুলিশের গুলিতে একটা হাঙর মারা যায়। সেই হাঙরটাকে উদ্ধার করে ল্যাবে নিয়ে আসা হয় পরীক্ষা নিরীক্ষা করার জন্য। তখন সোফিয়া ওই হাঙরটার মধ্যে বেশ কিছু অদ্ভুত বৈচিত্র্য খুঁজে পায়। হাঙরটার বয়স 2 মাস, কিন্তু সেটা অন্তঃসত্ত্বা ছিল। আরও অদ্ভুত বিষয় ছিল, এটা পার্থিওজেনেসিস প্রক্রিয়ায় বাচ্চা দেয়। এই প্রক্রিয়া বাচ্চাদের ক্ষেত্রে কোনো পুরুষ হাঙরের প্রয়োজন হয় না। এই হাঙরগুলো এখন মিষ্টি পানিতে বিচরণ করার ক্ষমতা অর্জন করে ফেলেছে, আর এটার ভয়াবহতা সে পুলিশ অফিসারদেরকে জানায়। ক্যাটাকম্সে হতাহতের ঘটনা মেয়রকে অবগত করা হয়, কিন্তু তাদের মেয়র তাদেরকে দোষারোপ করে। সে এই ব্যাপারটা শহরের সবার কাছ থেকে গোপন রাখে। মেয়রের কাছ থেকে কোনো সাহায্য না পেয়ে সোফিয়া একটা আইডিয়া বের করে। সে আদিলকে বলে ক্যাটাকম্স বম ব্লাস্ট করে উড়িয়ে দিতে হবে, এতে সেখানে থাকা প্রত্যেকটা হাঙর মারা যাবে। পরের দিন সকালবেলা সেই কাঙ্ক্ষিত দিন চলে আসে। আজকের এই দিনে অলিম্পিকের সাঁতার প্রতিযোগিতা হতে যাচ্ছে। হাজার হাজার মানুষ সেখানে চলে এসেছে। মেয়র হাঙর বিপর্যয়ের বিষয়টা জানলেও সেই অনুষ্ঠানটা বাতিল করার কোনো সিদ্ধান্ত নেয়নি।
সে গোপনে ক্যাটাকম্বসের চারপাশ জাল দিয়ে বন্ধ করে দেয় এবং সেখানে অতিরিক্ত পুলিশ এবং মিলিটারি মোতায়েন করে। তারা ভারী ভারী অস্ত্র নিয়ে সেখানে টহল দিতে থাকে। অন্যদিকে ক্যাটাকম্বসের ভিতরে সোফিয়া এবং বাকি পুলিশ অফিসাররা তাদের প্ল্যান অনুযায়ী ক্যাটাকম্বসের বিভিন্ন পয়েন্টে বম সেট করে। তারা ক্যাটাকম্বসের গভীরে গিয়ে তাদের টর্চগুলো জ্বালায় এবং ওপরের দৃশ্য থেকে তারা হতভম্ব হয়ে যায়। হাজার হাজার বাচ্চা হাঙর পুরো ক্যাটাকম্বস ঘিরে রেখেছে। তাড়াহুড়ো করে তারা তাদের বমগুলো সেট করে, কিন্তু তখনই কয়েকটা হাঙর তাদের একজনের উপর আক্রমণ করে, আর তার কাছেই ব্লাস্ট করার রিমোটটা ছিল। হাঙরগুলো তখন সোফিয়া এবং আদিলকে চারপাশ থেকে ঘিরে ধরে। একসময় তাদের সাথে থাকা একজন সেই রিমোটটাকে আনতে যায়, তখন তাকেও হাঙরগুলো মেরে ফেলে। কিন্তু তখন সুইচে চাপ পরে বমগুলো অ্যাক্টিভ হয়ে যায়। বিকট একটা শব্দে ক্যাটাকম্বস কেঁপে ওঠে। সোফিয়া এবং আদিল দেয়াল ফেটে বাইরে ছিটকে আসে। আদিল এতে বাজেভাবে আহত হয়। পাশেই তাদের জন্য একটা বোট অপেক্ষা করছিল। আদিলকে উঠিয়ে দিয়ে সে আবার ডুব দেয়, সবগুলো হাঙর মারা গিয়েছে কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য। আর তখনই সে লিলিথকে দেখতে পায়। লিলিথ প্রচন্ড রাগে আদিলের বোটটাকে এক ধাক্কায় উল্টে দেয়। তারপর সে সাঁতারুদের দিকে ছুটে যায়। সেখানে দেওয়া জাল তাকে আটকে রাখতে পারে না। যারা সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল তাদের কোনো ধারণাই ছিল না যে তাদের উপর কতটা বিপর্যয় নেমে আসছে। কিছুক্ষণ পরেই লিলিথ তাদের উপর আক্রমণ করে, একের পর এক সাঁতারুকে ছিন্ন ভিন্ন করে ফেলে। আনন্দঘন সেই উৎসবটা একটা দুঃস্বপ্নে পরিণত হয়। ভয়ে আতঙ্কে মানুষ এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। বন্দুকধারী টহল বাহিনী তখন রাইফেল দিয়ে হাঙরগুলোকে গুলি করতে শুরু করে। তখন সোফিয়া এবং আদিল সেদিকে সাঁতরে আসে। তারা প্রাণপণে চিৎকার করে বলে গুলি বন্ধ করার জন্য, কিন্তু তাদের ডাক হট্টগোলের মধ্যে কেউ শুনতে পায় না। বিপর্যয় তখন আরো বেড়ে যায় যখন নদীর তলদেশে থাকা বমগুলো অ্যাক্টিভেট হতে থাকে। একের পর এক বম ব্লাস্ট হয়ে পুরো শহর পানির নিচে তলিয়ে যায়। সোফিয়া এবং আদিল তখনও বেঁচে ছিল এবং কোনো রকমে তারা একটা স্থাপনার উপরে গিয়ে আশ্রয় নেয়। তাদের চারপাশে অসংখ্য হাঙর ঘোরাফেরা করতে থাকে। আর মুভিটা এখানেই শেষ হয়।